জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশ ঠিক কি ঘটছে মুহূর্তে তা নিয়ে আমাদের আয়োজন এখন চারদিক। আপনাদের সাথে আছি আমি সিউল আহমেদ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করা। এ বিষয়ে সবাইকে ধৈর্য হতে হবে। সব ক্ষেত্রে দ্রুত উত্তরণ কঠিন। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এসব কথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। কুক্ষিগত করতে ফ্যাসিবাদী সরকার খর্ব করেছে জনগণের সাংবিধানিক ক্ষমতা ও অধিকার। দুঃশাসন, দুর্নীতি, অন্যায়, অবিচার, নিপীড়ন, বিচারের নামে প্রহসনের মাধ্যমে জনসুরক্ষা বিপন্ন করেছে। কিন্তু এই দ্বারপ্রান্তে দাঁড়িয়েই আমাদের গড়তে হবে স্বপ্নের বাংলাদেশ, বৈষম্যহীন, শোষণহীন, কল্যাণময় এবং মুক্ত বাতাসের রাষ্ট্রের যে স্বপ্ন নিয়ে ছাত্র জনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল, আমি তাদের সেই স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ। আপনাদের সবাইকে এই শুভলগ্নে তাদের স্বপ্ন পূরণে সমস্ত শক্তি নিয়ে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। গণরোষের মুখে ফ্যাসিবাদী সরকার প্রধান দেশ ত্যাগ করার পর আমরা এমন একটি দেশ গড়তে চাই যেখানে প্রতিটি নাগরিকের মানবাধিকার থাকবে পুরোপুরি সুরক্ষিত। আমাদের লক্ষ্য একটাই, উদার, গণতান্ত্রিক, বৈষম্যহীন, অসাম্প্রদায়িক বাংলাদেশ। শুধু আমি বলবো, আপনাদের একটু ধৈর্য ধরতে হবে। এখনই সব দাবি পূরণ করার জন্য জোর করা, প্রতিষ্ঠানে ঢুকে ব্যক্তিবিশেষকে হুমকির মধ্যে ফেলা, মামলা গ্রহণের জন্য চাপ সৃষ্টি করা, বিচারের জন্য গ্রেফতারকৃত ব্যক্তিকে আদালতে হামলা করে আগেই এক ধরনের বিচার করে ফেলার যে প্রবণতা, তা থেকে বের হতে হবে। আইনশৃঙ্খলার ক্ষেত্রে জনমুখী ও দলীয় প্রভাবমুক্ত জবাবদিহিমূলক কাঠামো সৃষ্টির লক্ষ্যে পুলিশ কমিশন গঠন করা হবে। জাতিসংঘের তদন্ত প্রতিবেদন, দায়িত্বপ্রাপ্ত সকল সংস্থা ও জনগণের সাথে মত বিনিময়ের মাধ্যমে কমিশনের নেতৃত্বে প্রয়োজনীয় সংস্কার করা হবে। বাংলাদেশকে আর কোনোদিন কেউ যেন কোনো পুলিশি রাষ্ট্রে পরিণত করতে না পারে, তার ব্যবস্থা করা হবে। তথ্যের অবাধ প্রবাহ ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হবে। বাংলাদেশে সবুজ জ্বালানির প্রয়োজনীয়তা মেটাতে সহযোগিতার জন্য সোলার প্যানেল প্ল্যান্ট স্থাপন করতে চীনের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়া দেশটির বিনিয়োগকারীদের বাংলাদেশে কারখানা স্থাপনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, সাক্ষাতে বেইজিং ও ঢাকার মধ্যে ঘনিষ্ঠ অর্থনৈতিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে জোর দেন প্রধান উপদেষ্টা। দুই দেশের মধ্যে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি করতে চীনকে বাংলাদেশি পণ্য আমদানি বাড়ানোর আহ্বানও জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়া প্রযুক্তি, দুর্যোগ ব্যবস্থাপনা, শিক্ষা ও কৃষিতেও বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের চীন সহায়তা অব্যাহত রাখারও অনুরোধ করেন প্রধান উপদেষ্টা। 5 দিন পর ফেনী ও চট্টগ্রাম সহ দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের বেশ কিছু এলাকা থেকে নামতে শুরু করেছে বন্যার পানি। জেগে উঠেছে আঞ্চলিক সড়কগুলো। আশ্রয়কেন্দ্র থেকে অনেকে ফিরছেন বাড়িঘরে। সার্বিকভাবে বন্যার পানি কিছুটা নামলেও এখনও কমেনি দুর্ভোগ। অন্যদিকে ভারী বৃষ্টি ও ঢলের পানিতে নতুন করে প্লাবিত হচ্ছে কুমিল্লা ও নোয়াখালীর নতুন নতুন এলাকা। দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট, ভেঙে পড়েছে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা। বন্যার কবলে 14 উপজেলার প্রায় 13 লাখ মানুষ। পর্যাপ্ত ত্রাণ সামগ্রী থাকলেও নৌকার অভাবে দুর্গতদের কাছে পৌঁছানো যাচ্ছে না, বাড়ছে দুর্ভোগের মাত্রা। এছাড়া দুদিন বন্ধ থাকার পর আবারও ভারী বর্ষণের কবলে নোয়াখালী, সঙ্গে যুক্ত উজান থেকে নেমে আসা ঢলের জল। এতে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়ে আশ্রয়কেন্দ্রে বাড়ছে দুর্গতদের ভিড়। তবে চট্টগ্রামে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। মূল সড়ক থেকে পানি নামতে শুরু করায় বাড়িতে ফিরতে শুরু করেছে মানুষ। তবে এখনও প্লাবিত জেলার ভাটি অঞ্চলগুলো। ফেনী শহর থেকেও নামতে শুরু করেছে বন্যার পানি। জেলা সদরে নেমে যাওয়া পানিতে দুর্ভোগ বাড়ছে দাগনভুয়া ও সোনাগাজীবাসীর। এছাড়া নতুন করে বন্যার কবলে পড়েছে লক্ষ্মীপুর। জেলার 5 উপজেলার পানিবন্দী অন্তত 6 লাখ মানুষ। বন্যার পরিস্থিতি জানাতে এই মুহূর্তে নোয়াখালীর সেনবাগে আছেন সহকর্মী বেলায়েত হোসাইন। বিস্তারিত জানতে যুক্ত হচ্ছি তার সাথে। বেলায়েত, নোয়াখালীর সার্বিক বন্যা পরিস্থিতি কেমন দেখছেন? দুর্গতদের ত্রাণ সহায়তা পাঠানো হয়েছে কিনা?
সিওল নোয়াখালীর পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। বিশেষ করে এখন যে মুষলধারে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিও কিন্তু নোয়াখালীবাসীর জন্য একটা বড় দুশ্চিন্তার কারণ কিন্তু বয়ে আনছে। তারা যখনই দেখছেন যে বৃষ্টি হচ্ছে, তখনই তাদের কপালে দুশ্চিন্তার ভাঁজ আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে ফেনী শহরে যখন আমরা দেখছিলাম যে বন্যা পরিস্থিতি ক্রমেই উন্নতির দিকে যাচ্ছে, তখন কিন্তু নোয়াখালী এবং লক্ষ্মীপুরের বন্যা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। তারা ধারণা করছেন যে এই অঞ্চলগুলো ফেনী থেকে কিছুটা নিচু হওয়ার কারণে সেই পানিগুলো সরে গিয়ে দাগনভূঞা হয়ে সেনবাগ হয়ে নোয়াখালী বেগমগঞ্জের দিকে কিন্তু প্রবেশ করছে। ফলে গত 2-3 দিন আগেও এখানে যে পরিমাণ পানি ছিল তার থেকে অনেক বেশি এখন পানি বেড়ে গেছে। আমি এখন যেই জায়গাটিতে আছি এটি নোয়াখালীর লক্ষ্মীনারায়ণপুর নামের একটি বাজার। এই বাজারে আপনি দেখতে পাচ্ছেন যে দোকানের ভিতরেও কিন্তু পানি ঢুকে গেছে। বিশেষ করে এই এলাকাটি যেই রাস্তায় আমি দাঁড়িয়ে আছি, এটি অনেক উঁচু একটি রাস্তা, কিন্তু এখানেও প্রায় হাঁটু পরিমাণ পানি। এবং এখানকার স্থানীয় যারা আছেন তারা আমাকে যেটি জানিয়েছেন যে আমি যদি আরও 2 থেকে 1 কিলোমিটার পেছনে যাই তাহলে কোমর পর্যন্ত পানি পাবো, এবং তার পেছনে আরও গলা অবধি পানি কিন্তু চলে এসেছে। সব মিলিয়ে এখানকার মানুষের দুর্ভোগ কিন্তু ক্রমেই বাড়ছে, এবং এই এলাকাগুলোতে সেইভাবে ত্রাণ সহায়তা আসছে না। কারণ ত্রাণের সারা দেশের ত্রাণের দৃষ্টি আসলে সে ফেনী সহ ফেনীর আশেপাশের এলাকাগুলোতে। নোয়াখালী, লক্ষ্মীপুর এই এলাকাগুলোতে ত্রাণ বিতরণ অনেকটাই কম হচ্ছে, যেহেতু গত কয়েকদিনে এই এলাকাগুলোতে বন্যা পরিস্থিতি কিছুটা ভালো ছিল। আর এখন যেহেতু এই এলাকাগুলোতে বন্যা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে, তাই এলাকাবাসী আসলে তারা আবদার করছেন, তারা আকুল আবেদন করছেন যাতে যারা ত্রাণ দিচ্ছেন, যে সমস্ত বেসরকারি সরকারি সংস্থাগুলো, তারা যাতে এই এলাকাগুলো তাদের দৃষ্টিতে রাখে। বিশেষ করে আজকে রাতেও আমরা দেখতে পাচ্ছি সন্ধ্যার পর থেকে যেভাবে থেমে থেমে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি আজকে রাতে নোয়াখালীবাসীর জন্য কি দুর্ভাগ্য বয়ে আনে সেটি এখন বড় চিন্তার বিষয়। তো এই ছিল নোয়াখালী থেকে আমার কাছে বন্যার সর্বশেষ পরিস্থিতি। সিউল। বেলায়েত, আপনি সাবধানে খবর সংগ্রহ করবেন। এবং এতক্ষণ আমরা দেখছিলাম বন্যার সর্বশেষ পরিস্থিতি। বেলায়েত হোসেন জানাচ্ছিলেন নোয়াখালী থেকে। দেখছেন এখন চারদিক। বন্যা দুর্গতদের জন্য টিএসসিতে চলা গণত্রাণ কর্মসূচিতে একটি কাভার্ড ভ্যান ভর্তি খাদ্য সামগ্রী দিয়ে সহায়তা পাঠিয়েছে সিটি গ্রুপ। রোববার দুপুরে সিটি গ্রুপ 1000 পিস বিশুদ্ধ পানির বোতল, পাশাপাশি কোক, কেক, বিস্কুট, মুড়িসহ বেশ কিছু পণ্য নিয়ে টিএসসিতে আসে। এ সময় সিটি গ্রুপের অর্থ ও হিসাব বিভাগের মহাব্যবস্থাপক মফিজুল ইসলাম বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছাত্র জনতা যে মানবিক উদ্যোগ গ্রহণ করেছে তার সাথে সিটি গ্রুপের একাত্মতা জানাতেই তাদের এই প্রচেষ্টা। এছাড়াও বন্যা দুর্গত বিভিন্ন এলাকায় সিটি গ্রুপের খাদ্য সামগ্রী দিয়ে সহায়তা চলমান রয়েছে এবং সংকট চলাকালীন পুরো সময় তাদের এই সহায়তা অব্যাহত থাকবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যে মানবিক উদ্যোগ গ্রহণ করেছে তার সাথে সহযোগিতা, সহমর্মিতা এবং একাত্মতা ঘোষণা করে সিটি গ্রুপের এই প্রচেষ্টা। এছাড়াও আমরা বন্যা কবলিত প্রতিটি জেলায় মাননীয় জেলা প্রশাসকের সমন্বয় করে সিটি গ্রুপ প্রতিদিনই চাল, ডাল, তৈল, লবণ, পানিসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী প্রেরণ করা অব্যাহত রেখেছে। যুক্তরাষ্ট্রের শর্তগুলো পরিপালন করতে পারলে পোশাক খাতে জিএসপি পাওয়া যাবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সকালে সচিবালয়ে তিনি একথা জানান। রোববার দুপুরে সচিবালয়ে যুক্তরাষ্ট্র দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হেলেন লাফেডের সাথে পোশাক খাতের রপ্তানি সুবিধা নিয়ে আলাপ করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বৈঠক শেষে তিনি জানান, বাংলাদেশের শ্রমিক অধিকার নিয়ে যুক্তরাষ্ট্রের কিছু পর্যবেক্ষণ ছিল, সেসব বিষয়ে আলোচনা হয়েছে, যা দ্রুত সমাধান হবে বলে যুক্তরাষ্ট্র দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হেলেন লাফেডভোকে আশ্বস্ত করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সিস্টেমটা হলো, এগুলো প্রতিপালন না করলে হাইয়েস্ট লেভেলে ওরা কংগ্রেস যে আছে, সেনেট আছে, ওরা কিন্তু সহযোগিতা করবে না। এখানে বলে দিলাম, একজন বক্তৃতা দিয়ে দিলাম, এখানে হবে না ওই শর্ত। এখন আমরা জানি কি সেগুলো খুব ডিফিকাল্ট না, আমাদের দিক থেকে বিষয়টা। এখন চারদিক থেকে নিচ্ছে একটি বিরতি, ফিরছি একটু পরে। বিরতির পর আবারও ফিরে এলাম। আপনারা দেখছেন এখন চারদিক।
2015 সালের 20 এপ্রিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা করে হত্যা চেষ্টার অভিযোগে শেখ সেলিম, শেখ হেলাল, অভিনেতা জায়েদ খান, শাহরিয়ার নাজিম জয়, সাজু খাদেম সহ 50 জনকে আসামি করে মামলা করা হয়েছে। রোববার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকি আল ফারাবির আদালতে ব্যান্ড শিল্পী আসিফ ইমাম বাদী হয়ে মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগটি মতিঝিল থানা পুলিশকে এজাহার হিসাবে গ্রহণ করার নির্দেশ দিয়েছেন। এই মামলায় কর্নেল ফারুক খান, ফজলে নূর তাপস, নিক্সন চৌধুরী, সাইদ খোকন সহ আরও আওয়ামী লীগের শীর্ষ নেতারা রয়েছেন। মামলার বাদী ও আইনজীবী জানান, নানা চাপে এতদিন মামলা করতে পারেননি তারা। আওয়ামী লীগ সরকার পতনের পর ন্যায় বিচারের আশায় আইনের দ্বারস্থ হয়েছেন বলেও জানান তারা। শেখ হাসিনা সরকার দেশের সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংস করেছে, যার কারণে আদালত, পুলিশ, সংবাদ মাধ্যম ও অর্থনৈতিক ব্যবস্থা ধ্বংসের মুখে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার বিকেলে সিলেটের একটি হোটেলের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় এসব বলেন তিনি। রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে, যার ফল এখন আমরা দেখি যে পুলিশ প্রশাসন একদম পুরোপুরি ভেঙে গেছে, আদালত প্রায় ভঙ্গুর অবস্থা। এই একটা আপনার মিডিয়া একটা জোর করে চাপিয়ে দেওয়া সমস্ত নীতিগুলো, তাদের চাপগুলো সব মিলিয়ে মিডিয়াকে একটা দলীয় মিডিয়ায় পরিণত করবার চেষ্টা চলেছে। বিভিন্ন সময় বিভিন্ন সরকার এসছেন, এসে কথা বলেছেন যে তারা এই পানির সমস্যার সমাধান করার জন্য, যে বিশেষ করে আপনার যে 54টি অভিন্ন নদী রয়েছে, সেই অভিন্ন নদীগুলোর পানির বন্টনের ব্যাপারে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আজ পর্যন্ত সেটার সমাধান হয়নি। এখন চারদিক থেকে নিচ্ছে আরও একটা বিরতি, ফিরছে একটু পরে। বিরতির পর আবারও ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক সংসদ সদস্য সাদেক খান ও ছাত্রলীগ নেতা সৈকতকে ঢাকার সিএমএম আদালতে নেওয়া হয়েছে। সেখানে আছেন সহকর্মী মাঝার ইমন। যুক্ত হচ্ছি তার সঙ্গে। ইমন, তাদের কয়দিনের রিমান্ড চাওয়া হয়েছে? সিউল, আমরা যতটুকু জানতে পেরেছি কিছুক্ষণ আগে তাদেরকে তোলা হলো 8টা 15 মিনিট নাগাদ, 4 থেকে 5 মিনিট হলো তাদেরকে আদালত প্রাঙ্গণে হাজির করা হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে পুলিশের পক্ষ থেকে 10 দিনের রিমান্ড চাওয়া হবে। পাশাপাশি আমি যদি একটু দেখাতে চাই যে আদালত প্রাঙ্গণে যে নিরাপত্তার বিষয়টি, যখন তারা 8টার দিকে আদালত প্রাঙ্গণে তাদেরকে নিয়ে আসা হয় তখন থেকে আমরা দেখেছি যে আইনজীবী সহ বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছিল, যে সাবেক মন্ত্রী, তারপরে পাশাপাশি ডেপুটি স্পিকার যিনি শামসুল হক টুকু, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় সহ এই 6 জনের বিরুদ্ধে 10 দিনের যে রিমান্ডের আবেদন তারা করবে, পুলিশ আমাদেরকে যেটি জানিয়েছে সন্ধ্যার পর তাদেরকেই মূলত আদালতে তোলা হয়েছে। পাশাপাশি আমরা যতটুকু জানতে পেরেছি এখন পর্যন্ত যে সাবেক সংসদ সদস্য সাদেক খান সহ যাদেরকে গতকালকে গ্রেফতার করা হয়েছিল তাদেরকেও আদালতে তোলা হয়েছে। এখন আদালতের যে শুনানির প্রক্রিয়া সেটি চলমান রয়েছে। কিছুক্ষণ আগে আদালতে প্রাঙ্গণে তাদেরকে আনা হয়েছে এবং যে শুনানি প্রক্রিয়া যেটির কথা বলছিলাম, তাদেরকে সেই শুনানি প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আমরা সকালবেলা থেকে আদালত প্রাঙ্গণে ছিলাম, আদালত প্রাঙ্গণে তাদেরকে ওঠানোর যে বিষয়টি সেটি চলমান প্রক্রিয়া ছিল। আমরা পর্যায়ক্রমে জানতে পেরেছি দুপুরের পর তুলতে পারে, সেই দুপুরের পর থেকে গড়িয়ে বিকেল গড়িয়ে এখন রাত হলো। এই রাত 8টার পর মূলত তাদেরকে এই আদালত প্রাঙ্গণে তোলা হলো বিশেষ আদালতের যে বিষয়টি। সেখানে এই মুহূর্তে যদি বলতে চাই এক কথায় যে এই সাবেক প্রতিমন্ত্রী, সাবেক হুইপ, সাবেক সংসদ সদস্য এদের যেই বিচারিক যে কার্যক্রম সেই কার্যক্রম চলমান রয়েছে, এখন আদালতে শুনানি চলছে। ইমন জানাচ্ছিলেন সিএমএম কোর্ট থেকে আসলে যেই 3 জনকে আদালতে তোলার কথা ছিল সেটি জানালো। শেষ করছি এখন চারদিক। সবাইকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।